দেখবো এবারে, ওরা কি দেখবে। একেবারে দিলীপ ঘোষ বললেন যে দেখে নেওয়ার যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সেই বিষয়টা তারা দেখে নেবেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে বর্ধমান শহরে, এবং একেবারে বর্ধমান শহরে সেখানে বিজেপির কর্মী সমর্থকরা দিলীপ ঘোষ আসা মাত্রই তার কাছে অভিযোগ করা হয়, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে বর্ধমান দুর্গাপুরে দিলীপ বনাম কীর্তি। দিলীপ ঘোষ এর আগে সকালেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, কি বললেন একবার দেখাবো। খেলা হচ্ছিল, এবারে খেলা শেষ হবে, খেল খতম হয়ে যায়গা और बर्धमान दुर्गापुर से खेल खत्म शुरू होगा। এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? আমার আত্মবিশ্বাস সবসময় আছে, আত্মবিশ্বাস নিয়ে টিএমসি কে হারাচ্ছি। আমি বলেছিলাম এখানে যে গুন্ডামি করছো তোমরা, ভোটের আগে ঘর ঢুকিয়ে দেবো। সেদিন আমাদের রোড শো হচ্ছিল, কিছু লোক ঘেউ ঘেউ করছিল, তাদেরকে বাড়ি ঢুকিয়ে দিয়েছি। আর আজ যদি গন্ডগোল করতে আছে, আমি রাস্তায় আছি, পার্মানেন্টলি ঢুকিয়ে দেবো। কীর্তি আজাদ তো ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কীর্তি আজাদ ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনোদিন খেলেননি। সেই খেলাটা এবার দেখবেন, খেলাটা কি শেষ হয়। খেলা শেষ হবে তৃণমূলে, খেলা শেষ হয়ে যাবে, আর সে গানও বাজবে না আর কোনোদিন। মানে বর্ধমান দুর্গাপুরে আর গান বাজবে না, কোথাও গান বাজবে না, খেলা হবে, খেলা শেষ হবে। কীর্তি আজকে কি কোনো কীর্তি দেখাতে পারবে দিলীপ দা? আমাদের একটা গান শুনে নিন, দিদির কীর্তি যাবে ঘরে। ঠিক আছে রিজু, খেল খতম হয়ে যায়গা, কোথাও খেলা হবে, গান আর বাজবে না। বাংলা একটা কথা আছে জানেন তো, প্রদীপ নিভে যাওয়ার আগে ফড়ফড় ফড়ফড় করে, ওনার তাই অবস্থা হয়েছে। দিলীপ ঘোষকে বলছো? উনি মেদিনীপুরের সাংসদ, ওনাকে প্রথমে শুভেন্দু অধিকারী গ্যারেজ করে দিল আন্দামান, তারপরে গ্যারেজ করে দিল একটা হারা সিটে। না না, আন্দামানে শুভেন্দু অধিকারী নয়, আন্দামানে ওনার অনেক দিন ধরেই দায়িত্ব। দিলীপ ঘোষ থাকলে তো শুভেন্দুর আধিপত্য চলবে না প্রদেশ, মানে বঙ্গ বিজেপিতে, তাই ওকে সাইড করে দিল। আর দিলীপ ঘোষ সকাল থেকে বেরিয়েছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এই যে দেখুন না, চুপচাপ ভোট হচ্ছে সব জায়গায়, কোথাও কি আশঙ্কা শাসক দলের? খুব ভালো হচ্ছে তো, খুব ভালো হচ্ছে, এটাই তো চাই। শাসক দল হিসেবে তো আমরা এটাই চাই যে শান্তিপূর্ণ ভোট হোক। সেখানে দিলীপ ঘোষ, দেখুন আপনারা দিলীপবাবু একটা জিনিস খুব ভালো করে জানেন, যে সকালবেলা উঠে হাফ প্যান্ট পরে পার্কে বেরিয়ে কিছু উল্টোপাল্টা মন্তব্য করুক, আর ভোটের দিন বুথের বাইরে আপনাদের মিডিয়ার সামনে কিছু মন্তব্য করলে আপনারা চালাবেন, তার মুখটা টিভিতে ভেসে থাকবে। আর বেশি দিন নেই, 4 জুন অব্দি একটু মুখ দেখাক না, অসুবিধা কোথায়? অব্র, খেলা তো শেষ, বুঝতে পারছে, রিজু দত্তের কথাতেই বোঝা যাচ্ছে কিরম করে কথা বলছে দেখুন না। মোটামুটি বুঝে গেছে যে হেরে যাবে, এবার কত মার্জিনে হারবে এটা কয়েক ঘন্টার মধ্যে বুঝে যাবে। আরেকটা কথা বলি, খেলা শেষ, এবার পালিশ হবে। কয়েকদিন ধরে পালিশ শুরু হয়েছে, সুন্দর করে পালিশ হবে। আর যাদের যাদের পিঠে খাওয়ার খুব শখ, 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল, স্লোগান ছিল বদলা নয় বদল চাই। তোমরা তো এখানে বদলার কথা বলছো, বলা যায় বদলার কথা কে বলছে? পালিশ হবে। পালিশ হবে না, কি বলছেন? যে যেই ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই উত্তর দিতে হবে। তারা যদি রসগোল্লা খেতে চায় তাহলে রসগোল্লা খাওয়ানো হবে, তারা যদি পালিশ চায় তাহলে পালিশ করা হবে। তো আসল ব্যাপারটা হচ্ছে, অব্রশিক্ষিত ছেলে, নতুন মুখপাত্র হয়েছে, ইয়াং ছেলে, রক্ত গরম, খুব ভাল লাগে কথাগুলো শুনতে। রক্ত গরম দিলীপ ঘোষও বলেছেন, আমি একটা কথা বলি, আমি এগুলো বলতে চাই না, আমরা হিংসায় বিশ্বাস করি না, কিন্তু তৃণমূল কংগ্রেস চাইলে 5 মিনিটে বিজেপি দলটা উঠে যাবে বাংলার থেকে। তো এই কথাগুলো এটা হচ্ছে আসল তৃণমূল। এরা যারা আসল তৃণমূল, এতক্ষণ শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এই হচ্ছে নাটক ছিল। আমি তো বলছি এবার আসল চেহারাটা বেরিয়ে এলো, এই জন্য বলেছি পালিশ হবে। দিলীপ ঘোষ এই কারণে বলেছি পালিশ হবে, যেই ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষাতে তৃণমূলকে জবাব দেওয়া। এই রাজ্যের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি আমরা। যাচ্ছে না দিলীপ ঘোষের, অয়নদা তোমার মনে থাকবে দিলীপ ঘোষের পরিবার লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করেছিল তো? আবার বলছি, আমি দিলীপ সরকারি প্রকল্পের টাকা কারুর পৈতৃক সম্পত্তি নয়। আমি অনুরোধ করব দিতে হবে। দিলীপ ঘোষ থেকে বিজেপির সকল মুখপাত্রকে বলবো স্বাস্থ্যসাথী কার্ডটা সামলে রাখতে, ব্যাস। স্বাস্থ্যসাথী কার্ড চলে না তো, প্রদীপদা, হাওয়া চলে না তো, কোথাও তো নেয় না। কোনো জায়গায় হাওয়া গরম নেই, স্টুডিওতে হাওয়া গরম কি? এখন রাজনীতি হচ্ছে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি। না, আমি এটা শুনছিলাম যে এই কালচার থেকে বেরিয়ে আসা দরকার, ভীষণভাবে বেরিয়ে আসা দরকার। এবং এই কালচারের পরিণতি কি সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। কালকে যে ছেলেটি তৃণমূলের খুন হলো, এ তো এই কালচারের শিকার। আরে তার বাড়ির লোক তো আর এরপর তো কেউ তাকে দেখবে না। এই যে বলছিল, তার মা বলছিল যে কদিন ধরেই দেখছিল না, মরে যাওয়ার পর তো আরোই দেখবে না। এই কালচার থেকে প্রথম কথা বেরোনো উচিত। একটা লোকসভা নির্বাচন লিটারেলি কোনো পলিটিক্যাল কথা নেই। আপনার সঙ্গেও কথা হচ্ছিল যে একটা রুজি কর্মসংস্থানের কথা হবে তো।
আরে নির্দিষ্ট করে কোনো কথা হবে না যে কি করতে চাই। এ বলছে রাম মন্দির করব, এ বলছে সিএ করব, এ বলছে মারামারি করবে, এ বলছে কেটে ফেলবো, এ বলছে মেরে ফেলবো। আরে বল, রাম মন্দির কিন্তু হয়ে 100 গেছে, দিন- সিএও হয়ে গেছে, আরে আর আপনি- পরবর্তীকালে কি আরে করবো সেটা বলুন যে আমাদের 100 সংকল্প দিনের করতে কাজকে হবে। 200 দিন করবেন। একদম, আমি বলে 100 দিনের কাজকে 200 দিন CPIM এর করবেন। CPIM এর বড় লোকের থেকে টাকা নিয়ে গরিব মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করবেন। আমি একটু বীরভূমে সিপিআইএম যাবো। এর ম্যানিফেস্টোতে কি আছে? ওরা বলছে আর্টিকেল 370 ফিরিয়ে আনবে। Okay, ওরা কি বলছে? ওরা okay, বলছে এই নিউক্লিয়ার মুহূর্তে যাবো। যা যা আমাদের ওয়েপন আছে এই মুহূর্তে বীরভূমে পূর্ব চায়নার দালাল এই মুহূর্তে